একদম সত্যি কথা। আশরাফ ভাই যখন বাসায় গেলেন তখন বললেন, নাহিদ আমাকে কিন্তু মঞ্চে ডাকা যাবে না। আমি খুব বিনয়ের সাথে বলে আসলাম, ঠিক আছে ডাকবো না। হ্যাঁ, কারণ আমি জানি যে এটাই বলতে হবে, আমার কাজ তো আমি করবোই। আচ্ছা যাই হোক, ভালো লাগলো আশরাফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের আরেকজন তরুণ উদীয়মান লেখক, এবং উদীয়মান বলা যাবে না, সে অবস্থা ইতিমধ্যে আমাদের তরুণদের মধ্যে একটা জায়গা করে নিয়েছে, এবং জায়গা করে নিয়েছে তার স্বতন্ত্র ভাষা শৈলী এবং তার লেখার নিজস্ব মনশিয়ানার কারণে। এবার তিনি এসে একটু কথা বলবেন আবার লেখা নিয়ে, খুব সংক্ষেপে, আমাদের আসলে সময় যেহেতু একটা লিমিটেড, আমরা জানি সবাই। দেখে দিচ্ছি কথা সাহিত্যিক ইশরাত তানিয়াকে। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে শুভকামনা জানিয়ে কিছু বলার চেষ্টা করছি। নানা রকম কথাবার্তা এখানে হয়ে গেছে, বিশেষ করে আশরাফ ভাইয়ের এরকম কথার পর আমি কি বলবো, আমার চিন্তাটা আসলে আমার চিন্তা ভাবনাটা আরেকটু অন্যদিকে চলে গেছে। এবং লেখক হিসাবে একটা কথা বলবো, আশরাফ ভাই একটু টাচ করে গেছেন, কথাটা বলেননি, ওইটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে নাসরিন জাহানের লেখা যখন পড়ি, অনেক লেখা পড়লে মনে হয় যে বিভিন্ন রকম সম্পর্কের বিষয়গুলো যখন আসে, আশরাফ ভাই যখন পড়েন উনি আসলে কিভাবে দেখেন সেই বিষয়গুলো, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ সম্পর্ক এত স্পর্শকাতর বিষয়, এবং সেখানে আসলে ওনার সাপোর্ট, ওনার মহত্ব সবকিছুই বোঝা যায় যে এত স্বতঃস্ফূর্ত ভাবে না হলে কিন্তু নাসরিন জাহানের পক্ষে লেখা সম্ভব হতো না। আমার মনে হয় আপনারা কিছুটা একমত হবেন আমার কথার সাথে। কাজে এখানেও একটা জোরে একটা হাততালি আমার মনে হয় আশরাফ ভাই পান। আমি আমার কথায় ফিরে কথা শুরু করছি। সময়টা খুব কম, যতটুকু আসলে বলা যায় একটু সংক্ষিপ্ত করে ফেলছি। এবং নাসরিন জাহানের উপন্যাস নিয়ে আমি কিছু কথা বলেছি, এখানে আমি তার গল্প নিয়ে আজকে কিছু বলার চেষ্টা করব। তো বাংলা সাহিত্যে যখন এমন একটা সময় আসলে উনি এসেছেন যখন একটা গতানুগতিক গল্পের ধারা চলছে, সামাজিক সংকট এবং এইসব বিষয়গুলো নিয়ে লেখা হচ্ছে, সেই সময়ের ক্ষেত্রে মানে সেই আখ্যানকালের সময়ে নাসরিন জাহানের আবির্ভাব সত্যি গুরুত্বপূর্ণ। এবং বাংলা সাহিত্যে আমরা এই প্রথম দেখলাম যে নিজস্ব বোধ, প্রবৃত্তি, তার প্রবণতা এবং অনুভূতি, চেতনা সবকিছু মিলিয়ে মনস্তাত্ত্বিক একটা বিশেষ শিল্প, কি বলা যায়, শিল্প স্বর, এবং এটা আসলেই বাংলা সাহিত্যে বিরল। এবং তার গল্পগুলোর কথা যদি বলি, নিশ্চয়ই আপনারা সেগুলো পড়ে এসেছেন। যেমন আছে দাহ, আসলে একটি দীর্ঘশ্বাসের ডালপালা, টবের অশ্বত্থ, গড় ঠিকানিয়া, আছে প্রতিপক্ষ শকুনিলা। এই সমস্ত গল্পগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আসলে নাসরিন জাহানের যে সাহিত্য প্রতিভা এবং তার যে স্বতন্ত্র লেখনী, সেটা সম্পর্কে আসলে ধারণা পাওয়া যায়। এই ধরনের কিছু গল্প পড়লেই পাওয়া যায়। আমি সেইখানটা একটুখানি আজকে বলার চেষ্টা করব যে তার যে শিল্প সত্তার স্বাতন্ত্র্য আসলে কোত্থেকে এলো, এবং এটা আমার যে পাঠ, সেই পাঠের সাথে আপনারা হয়তো মিলিয়ে নেবেন, কিছু হয়তো মিলবে, কিছু হয়তো মিলবে না। কারণ নাসরিন জাহানের লেখা নিয়ে কে কি লিখেছে সেরকম আমার আসলে পড়া হয়নি, সেটা আমারই সীমাবদ্ধতা। কিন্তু আমি তাকে যেভাবে পড়েছি, যেভাবে দেখেছি, সেটা আমি একটুখানি বলতে চাই। সেটা হচ্ছে শিল্প সত্তার স্বাতন্ত্র বা স্বতন্ত্র রূপ, যেটা প্রথমে আমি বলবো যে তার যে লিখন শৈলী একেবারে গতানুগতিকের বাইরে তার লেখা। এবং এই লেখাটা কিভাবে হলো, এই স্বতন্ত্র কিভাবে হলেন তিনি, আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে তার একটা সহজাত উদ্ভাবনী শক্তি আছে, একদমই এটা সহজাত ব্যাপার। এবং ওনার চারপাশের পরিপার্শ্ব, ওনার ভেতরের যে জগৎ, এগুলো নিয়ে একটা সহজাত ভাবে উনি কিছু
বলেন, প্রকাশ করেন। এবং এই প্রকাশটা করার সময় আমি দেখেছি যে অধিক যুক্তিবাদী চিন্তা কিংবা অযৌক্তিক যে বিশৃঙ্খলা, এগুলোর কোনোটি কিন্তু কোনোটির মধ্যে তিনি নেই। তিনি একটা অবচেতন মনের একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটান, এবং এই কাজটা যে তিনি করেন, এই ফ্যান্টাসি, এটা নিয়ে আমি একটা ছোটখাটো একটা লেখাও আমার আছে। এই যে ফ্যান্টাসাইজ করা, এই অবচেতন মনের এই ফ্যান্টাসিটাই একটা ডিফারেন্ট ধরনের একটা কি বলবো, যে একটা গল্প লেখার সময় যে ইঞ্জিনিয়ারিং বলি আমরা, গল্প প্রকৌশলী, এখানে উনি ভিন্ন হয়ে যান প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে তার ফ্যান্টাসাইজড তার যে অবচেতন মনের প্রকাশনী ঘটান, তখন খুব স্বাভাবিকভাবে তার ভাষা সত্তাও ভিন্ন হয়ে যায়। তার যে টোন, সেই টোনটা এতটা ইউনিক হয়ে যায় যে এরকম ভাষা সব কিন্তু আমরা অন্য কোনো লেখকের ক্ষেত্রে পাই না, এটা অবশ্যই বলতে হবে। এবং তার সাথে আরেকটা কথা যুক্ত করবো, সেটা হচ্ছে এই ভাষা স্বরের মাধ্যমে, মানে একটা আরেকটার সাথে আসলে এতটা জড়িত, পরিপূরক, একটা অসম্ভব সুন্দর একটা আবহ তৈরি হয়। এবং এই আবহ নির্মাণ কিন্তু আমি মনে করি যে এটা মানে ভীষণ রকম একটা তার একটা কি বলবো শৈল্পিক একটা কাজ। ওই বিয়েটা তৈরি করা, কি বলে এটা, আবহ নির্মাণ করা, এটা আসলে খুব সহজ না ভাষা দিয়ে যেটা তিনি করতে পারেন। এছাড়া তো বলা যায় তার স্বনির্মিত যে তার যে দৃশ্যকল্পগুলো আছে, তার সাথে তার যে পোয়েটিক এক্সপ্রেশন, এই সমস্ত অভিব্যক্তিগুলোই আমি একটু বলার চেষ্টা করছি যে এগুলোই আসলে নাসরিন জাহানের সাহিত্যকে আলাদা করে তুলেছে। এবং তার যে এই চিন্তা ভাবনাগুলো যখন পড়ি, তখন পাঠকেরও আপনার একটা উন্নতি হয়, এই রকম যে পাঠকের মনেরও একটা ভিন্ন মাত্রা তৈরি হয়, একটা ডেভেলপমেন্টের দিকে পাঠক যায়। তো নাসরিন জাহানের কথা বলতে গেলে সাধারণত যেটা মূলত শোনা যায় সেটা হচ্ছে পরাবাস্তববাদ। এখানে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো যে ওনার সাহিত্যকে শুধু পরাবাস্তববাদী সাহিত্যিক একটা টার্মের মধ্যে আবদ্ধ না করার জন্য আমার আহ্বান থাকবে। এবং আমি এটা অন্যায় মনে করি, এই টেকনিক্যাল টার্মের যে ওনার লেখা অনেক ঊর্ধ্বে, সেটা যেন আমরা ভুলে না যাই, আমরা যেন শুধুমাত্র কিছু টার্মে আবদ্ধ না করি। তো শুধু শেষে এই কথাটা বলবো যে এতক্ষণ যে কথাগুলো বললাম পাঠক হিসেবে, কিছুটা লেখক হিসেবে, তো আসলে আমি কেন নাসরিন জাহান পড়ি বা আমরা কেন নাসরিন জাহান পড়বো, লেখক হিসেবে আমি সেটা মনে করি যে যখন একজন শিল্পী কোনো শিল্পকর্ম করেন বা একটা শিল্প নির্মাণের দিকে যান, তখন তার একটা চেতনার জগৎ থাকে। সেই জগৎ সত্যের জগৎ, সেই জগতে কোনো ভানভনিতা থাকে না, সেই জগৎ একটা সুন্দর জগৎ। এই সত্য, সহজ এবং সুন্দর যে জাগ্রত চৈতন্যে একজন শিল্পী থাকেন, একজন শিল্প রসিক বা বোদ্ধার পক্ষে সেই জায়গাটায়, সেই জগতে পৌঁছানো আসলে অসম্ভব, সেটা আসলে সম্ভব না। যেটা হয় যে তার মতো করে আমরা আমাদের একটা জাগ্রত চৈতন্য আমরা তৈরি করতে পারি। একজন লেখক হিসেবে আমি সেই কথাটা বলবো যে নাসরিন জাহানের সাহিত্য, তার যে সাহিত্য প্রতিভা, সেখানে তার যে জগৎ, সেই সৃষ্টির জগৎ, ওই সৌন্দর্যের ওই জায়গাটা বা তার যে অন্তর্গত যে জগৎ, সেখানে যদি আমরা পৌঁছানো তো সম্ভব না। আমার তো এমনও মনে হয় যে একজন লেখকের পক্ষেও পরবর্তী সময়ে ওই জায়গাটায় পৌঁছানো বেশ কঠিন, মানে লেখক নিজেও হয়তো ওই জায়গাটাতে আর পৌঁছাতে পারেন না। তো আমরা যদি সেই অনুরূপ একটা জগৎ খোঁজার চেষ্টা করি এবং তার কাছাকাছি বা অন্যরকম আরেকটা চেতনার জগৎ তৈরি করতে পারি, সেই সক্ষমতাটুকু যদি নাসরিন জাহানের সাহিত্য আমাদের দেন, তাহলে আমাদের লেখক সত্তা, অনুজ লেখক হিসেবে আমি বলতে পারি যে অবশ্যই উৎকর্ষ হবে। আজকে এটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। জগদীকে অসম্ভব রকম একটা ধন্যবাদ জানাই এই ধরনের একটা অপ্রচলিত একটা আয়োজন করার জন্য, যেখানে বুক রিভিউ করা হচ্ছে। যারা আজকে জয়ী হয়েছেন এবং যারা জয়ী হননি কিন্তু চেষ্টা করেছেন, সবার জন্য আমার ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে। এবং অবশ্যই নাসরিন জাহান আপাকে আমার ভালোবাসা। সবাই ভালো থাকবেন।